এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক পরেশ সরকারের কলমে অদ্ভুতুরে রাতে। শীতকালের প্রায় মাঝরাত, চারিদিক নিস্তব্ধ, ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার। কয়েক হাত দূরের কিছু চোখে দেখা যায় না, তার মধ্যেই নেমেছে ঘন কুয়াশা। কলাপাতা বেয়ে টপ টপ করে পড়ছে ভোরের শিশির। বেশিরভাগ পাড়াগাঁয়ের অধিকাংশ মানুষ ঘুমে অচেতন। মাঝে মাঝে এ পাড়া সে পাড়ার দু একটা কুকুর চিৎকার করছে দূরে দূরে। পাড়া ফেলে মাঠ, মাঠ ফেলে বাগান, তার মধ্যে দিয়ে কলকাতা থেকে আসছিল অভয়চরণ। লাস্ট ট্রেন থেকে নেমে একা একা যেতে যেতে আর ভয় হচ্ছিল না তা নয়, তবে তা ভূতের ভয় নয়, মানুষের। রাত প্রায় 12টা বাজতে চলল। দু ব্যাটারির টর্চটা জ্বালাতেই মেজাজটা তার খারাপ হয়ে গেল। জোনাকির মতো মিনমিনে আলোয় ভালো করে পথও দেখা যায় না। বাস থেকে নেমে কাঁচা রাস্তা ধরে সে চলছিল সোজা পূর্ব দিকে। গায়ের রাস্তা এবড়ো খেবড়ো, বর্ষায় কাদা শুকিয়ে যেতেই খানাখন্দে ভরে গেছে। ডাইনের বাঁকে অসংখ্য ছোট বড় ডোবা পুকুর। খুবই সন্তর্পণে রাস্তাটা পার হচ্ছিল অভয়চরণ। রাস্তার যা ছিঁড়ি, যেমনই সরু তেমনই বিপদ সংকুল। একটু এদিক ওদিক হলেই পড়তে হবে ঝপাং করে শীতের বেলায় পুকুরে। টর্চটা দিয়ে কোনো রকমে বাঁকা রাস্তা পার হয়ে একটু চওড়া রাস্তায় পা দিল সে। সামনেই বিশাল শ্মশান, এদিকে আবার মস্ত বড় একটা বট গাছ। তার দুদিকেই উত্তরে দক্ষিণে বিস্তৃত রয়েছে নিরিবিলি বিশাল ধানের ক্ষেত। এখনো সব মাঠের ধান কাটা হয়নি। কোনো কোনো মাঠে বেশ জল জমে আছে। ছোট্ট ডোবায় শোল, ল্যাটা, কই মাছের ঘায়ের আওয়াজও পাচ্ছে। হাড় কাঁপানো উত্তরের হাওয়া বইছে, শরীরে যেন শীত ছুঁচের মতো বিঁধছে তার। শ্মশানের কাছাকাছি বটপাকুড়ের জটলার তলায় এসে কেমন যেন ভয়ে হিম হয়ে পড়ল অভয়চরণ। বটপাকুড়ের পাতার মধ্যে ঝটাপট কেমন আওয়াজ হলো। টর্চের যা অবস্থা, আলো দেখে চলারও উপায় নেই। ভয়ে শরীর কাঠ হয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছিল কে যেন ডালপালা ভেঙে চুরমার করে দিতে চাইছে। গুটি কয়েক জোনাকি পাতার জটলার মধ্যে মনে হলো জ্বলছে আর নিভছে। কাউকে ডাকলেও কেউ সাড়া দেবে না। অভয়চরণের মনে পড়ল, এখানেই ওই বটগাছে দেবদাস বছর কয়েক আগে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। তাকে অভয়চরণ ঝুলে মরে থাকতে দেখেছিল পরের দিন সকালেই। লোকেরা বলতো ভূতেরাই তাকে নাকি জোর করে গাছে তুলে নিয়ে মেরেছে। অভয়চরণের একটিবার মনে হলো দেবদাস যেন সেভাবেই ঝুলছে সেই ডালটায়। ভয়ে ভিমড়ি খাওয়ার উপক্রম। এগোতে পারছিল না, আবার পেছোতেও পারছিল না। ছুটে যে পিছনে পালাবে তারও কোনো উপায় নেই। গায়ে যেন কোনো শক্তিও নেই তার। এই গাছের তলা দিয়েই যে তাকে এগোতে হবে। শ্মশানের ওপাশে একটা ক্লাব ঘর, ওখানেই কার্তিক মাসে শ্মশানকালীর পুজো হয়। মাঝে মাঝে এখানে সপ্তাহ করা হয়। ওপাশেই আবার রয়েছে বৈষ্ণবদের কবরস্থান। ওখানে মৃত বৈষ্ণবকে বসিয়ে কবর দিতে সে দেখেছে। কাছাকাছি প্রচুর তুলসী মঞ্চ। মনের মধ্যে একটু জোর পেতেই এক দৌড়ে অভয়চরণ বটপাকুড়ের তলাটি পার হলো। বুক তার ধরাস ধরাস করছিল। অভয়চরণ মনে মনে কয়েকবার বলল, ভূত আমার ভূত, শাকচুনি আমার ঝি, রামলক্ষণ সাথে আছে, করবি আমার কি, করবি আমার কি। তবুও মনে পুরোটা জোর আসে না। ভয়ে তার বুক দুরু দুরু করছিল। তার সঙ্গে আবার ভয়ঙ্কর শীতের কামড়। পেছনে আর সে তাকাতেই চায় না।
ঝটাপট আবার চলছে বটপাকুড়ের ঝোপের মধ্যে। মনে মনে ভাবলো, তাহলে কি ছাতার বা ঘুঘু পাখি ধরার জন্যে বাজ শকুনের আক্রমণে এই দক্ষযজ্ঞ বেঁধেছে গাছের মাথায়? তা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে এটা তো ঠিক, ওই ডালের মাঝখানে দেবদাস দড়ির ফাঁকে ঝুলছিল, তা সে নিজের চোখেই দেখেছে। দ্রুত পায়ে সে কলা বাগান, সবেদা বাগান, আম জামের বাগান পার হয়ে এসে পড়ল আবার একটা ফাঁকা মাঠে। এত ভয় অভয়চরণ এর আগে কখনো পায়নি। অবশ্য এত রাতে সে কোনো দিন এর আগে বাড়ি ফেরেনি কলকাতার কলেজ থেকে। নাইট কলেজ করে সে বাড়ি ফেরে 10টা সাড়ে 10টার মধ্যে। আজ যে তাকে লাস্ট ট্রেন ধরে আসতে হবে তা সে ভাবেনি। এখন আর শীতের কাঁপুনি তার নেই। ভয়ের চোটে পুরো গায়ের জামা ভিজে গেছে ঘামে। যদি গলায় দড়ি লাগিয়ে ভূত তাকে টেনে গাছে তুলে নেয়, এই সমস্ত বিভিন্ন কথা তার মনে পড়তে লাগলো। না, আর সে ভাবতে পারল না। এখন বাড়িতে পৌঁছাতে পারলেই সে বাঁচে। এতদিন সে ভূত যে আছে তা বিশ্বাস করত না, কিন্তু এই যে ভয়, ভূতের ভয়, এটা তো আছে, তা সে এখন টের পাচ্ছে হাতে নাতে। দুদিকে ধানের জমি, মাঝখানে আলপথ। ধান গাছগুলি ঝুঁকে পড়েছে রাস্তার ওপর, ভিজে সপসপ করছে শিশিরে। পায়ে লাগতেই বুঝতে পারছে ধানের শীষগুলিও ভিজে গেছে। ভিজে গেছে দুপাশের ঘাসও, পায়ের চটিও শিশিরের ঘাসে ভিজে গেছে। বেশ ঠান্ডাও লাগছে। হঠাৎ যেন আরও ঘন অন্ধকারের সামনে এসে পড়ল সে। এগোনো যায় না, পিছনেও যায় না। ক্ষীণ আলোর টর্চটাও আদৌ জ্বলছে না। বাকি রাস্তাটা যে তাকে অন্ধের মতো পার হতে হবে হাদরে হাদরে। সামনে আবার একটা বিশাল বাঁশবাগান। ভারী বিপদে পড়েছে অভয়চরণ। বাড়ির কাছাকাছি প্রায় সে এসে গেছে। বাঁশবাগানটা পার হলেই প্রথম বাঁক পড়বে ডাইনে, তারপরেই আর একটা বাঁক পড়বে বাঁয়ে, তারপরেই সেই চণ্ডীতলার চণ্ডী মন্দির। মন্দিরের দক্ষিণেই তার বাড়ি। টর্চটা কিছুতেই জ্বলছে না। মনে হলো টুনিটা বোধহয় কেটে গেছে। এক পা করে আন্দাজে আন্দাজে পা ফেলছিল অভয়চরণ। এ রাস্তার নারী নক্ষত্র তার চেনা, ছেলেবেলা থেকেই যাতায়াত করছে। অমাবস্যার এই ঘুটঘুটে শীতের রাতের অন্ধকারে সে যেন সত্যি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। দাঁড়িয়ে থাকলে চলবে না, এগোতেই হবে, এগোতেই হবে ভয়ঙ্কর অন্ধকার ফুঁড়ে। আবার শীতও করছে, চললে ঠান্ডা লাগে কম, শরীরটা বেশ গরম হয় পরিশ্রমের জন্য। হঠাৎ ওপরের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম। বাঁশবাগানের মাঝখানে বিশাল দেবদারু গাছের মাথায় এত লাল নীল আলো এলো কোথা থেকে? দপদপ করে জ্বলছে আর নিভছে। সবাই যা বলে তবে কি সেই ভূতের আলো? এত রাতে দেবদারু গাছের মাথায় একসঙ্গে জটলা করা জোনাকির আলো তো এত উজ্জ্বল হবে না। তবে কি শকুন চিল জাতীয় প্রাণীরা ওখানে বসে আছে আর তাদের হা করা মুখের ভিতর থেকে মাঝে মাঝে ফসফরাস জাতীয় আলোর ফুলকি? তাও বা হবে কি করে? এই সব ভাবতে ভাবতে হাত পা শরীর ঝিমঝিম করছিল অভয়চরণের। অথচ এই বাঁশবাগানের পাশ দিয়েই তাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু সে এগোবেই বা কী করে? ভুতুড়ে কাণ্ডের মতো হাতের টর্চটা টিপতেই আবার জ্বলে উঠল। আলোর জোরটাও একটু বেড়েছে। অভয়চরণ আবার একটু বুকে সাহস এনে এগোতে লাগলো। মাঠ পেরিয়ে সে বাঁশবাগানের কাছে সে পৌঁছালো। হন হন করে সে চলছে। দেবদারু গাছের মাথার দিকে তাকাবার মতো সাহস আর তার নেই। ভয়ে বুক তার হিম হয়ে যাচ্ছে। বাঁশবাগানের মাঝামাঝি আসতেই গাটা আবার ছমছম করে উঠল। মরমরে বাঁশপাতার ওপর কে যেন হেঁটে যাচ্ছে। মনে হলো বাঁশপাতার মরমর আওয়াজ উঠছে, মানে বাঁশপাতার ওপর কে যেন হেঁটে যাচ্ছে।
অভয়চরণ ভাবল ও নির্ঘাত শেয়াল। বাঁশের ডগা নুয়ে পড়েছে আশপাশের গাছের মাথায়। সামনে একটা বিশাল শিরীষ গাছ, বেশ কিছু বাঁশের ডগা সেখানে এসে পড়েছে। মস্ত একটা ঝোপ। একটা আওয়াজ সে শুনতে পেল, খসখস। মনে হলো সেই শিরীষ গাছের মগ ডালে কে যেন বাঁশের ঝুড়ি ধরে নাড়িয়ে যাচ্ছে এক টানা। ওপাশে একটা গাছে একটানা ডাকখৌরি ডেকে চলেছে, তার সাথে ভুতুড়ে ডাকে ডেকে চলেছে আরও কয়েকটি পাখি। নির্জনতা এখানে একদমই নেই। কিছু ভয়ঙ্কর ভয় যেন দাপিয়ে বেড়াচ্ছে পুরো বাঁশবাগানটায়। একটা অদ্ভুতুরে পরিবেশ। কয়েকটা পাখির ডানার ঝাপটানির আওয়াজও শোনা যাচ্ছে। একটু এগিয়ে যেতেই হঠাৎ যেন মনে হলো বাঁশঝাড়ের পাশের রাস্তাটার মাঝখানে কে যেন ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর কালো হাড় জিরজিরে কঙ্কালের মতো চেহারা। এই ভয়ঙ্কর শীতে গায়ে তার কোনো শীত বস্ত্র নেই। ভয়ে অভয়চরণের সারা শরীর তখন ঠকঠক করে কাঁপছে। অভয়চরণের মনে হলো এই বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে। চোখ দুটিতে ধোঁয়া জমাট বাঁধা, কিছু দেখতে পাচ্ছে না। আর সামনে সেই ছায়ামূর্তিটা তারপর আস্তে আস্তে সরে গেল। এত ভয়েও সে রাম নাম করছিল জোরে জোরে। ভূতেরা মনে হয় রাম নাম সহ্য করতে পারে না, তাই সে ধীরে ধীরে কোথায় মিলিয়ে গেল। এবার শরীরে একটু জোর পাচ্ছিল। বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরের মধ্যে কেটে গেল। হঠাৎ টসটা জোনাকির মতো হয়ে গেল। অভয়চরণ একটু ধাতস্থ হতেই বাবা গো বলেই এক দৌড়ে বাকি বাঁশবাগানটা পার হলো। শুকনো বাঁশপাতার ওপর মরমর করে আওয়াজটাও বেড়ে গেল ভয়ঙ্করভাবে। তার এই আওয়াজ কারোর কানেই গেল না, কারণ সারা পাড়ায় এই গভীর রাতে শীতের মধ্যে লেপ কাঁথা মুড়ি দিয়ে নাক ডাকিয়ে বেঘোরে ঘুমাচ্ছে। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক পরেশ সরকারের কলমে অদ্ভুতুরে রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।